ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা। সোনালি, শালুককে দিয়ে আমি ডিভোর্স পেপারের সাইনটা করেছিলাম, আর সেই পেপারটা রেখেছিলাম আমি আমার স্টাডিতে। আর সকাল থেকে ওরা খুঁজে পাচ্ছি না। তুমি কি ওই কাগজটা সরিয়েছো? সে কি, তুমি আবার সকাল সকাল ওই ডিভোর্সের পেপারটার খোঁজ করছো কেন? তুমি তো সেদিনকে নিজেই বললে যে তুমি চাও না যে ডিভোর্সটা হোক। ও তার মানে তুমি ডিসিশন। সোনালি, আমি কাগজটা চাই। আশ্চর্য, আমি কি করে জানবো বলো তো কাগজটা কোথায়? বলছি আমি তো কাগজটা দেখিনি। দেখো সোনালি, এই বাড়িতে আমরা দুজনেই থাকি। তাছাড়া যারা এখানে কাজ করে তাদের আমি ক্লিয়ারলি বলে দিয়েছি আমার স্টাডি রুমে ঢুকবে না, আমার কাগজগুলোকে হাত দেবে না। তাহলে কাগজগুলো যাবে কোথায়? তাহলে তুমি কি বলতে চাইছো? তুমি এটাই বলতে চাইছো তো যে তোমার স্টাডি রুম থেকে আমি না বুঝতে পেরে ওই কাগজটা ফেলে দিয়েছি? আমি তো বারবার বলছি আমি ওই কাগজটা ফেলিনি। সোনালি, স্পষ্ট কথা জিজ্ঞেস করলাম, কেন তুমি উত্তর দিচ্ছ না? কাগজগুলো কোথায় যাবে? পাকনা করছিস? ডানা মেলে উড়ে যাবে? আমি বুঝতে পারছি না তুমি বারবার আমাকেই কেন অ্যাকিউজ করছো? তাহলে কাকে অ্যাকিউজ করবো এটাও তো বুঝতে পারছি না। বাড়িতে আমরা দুজন থাকি। আমি তো বারবার বলছি তুমি কোথায় রেখেছো আমি দেখিনি। তুমি ভালো করে খুঁজে দেখো না, তাহলে ঠিক পেয়ে যাবে। আমার দেখার কিছু নেই, কিচ্ছু নেই সোনালি। আমি কাগজ এনে কোথায় রেখেছিলাম সেটা আমার স্পষ্ট মনে আছে। তাহলে ভালো করে খোঁজো, দেখো ঠিক পেয়ে যাবে। আমাকে মূর্খ ভাবো? হ্যাঁ, কি ভাবো? আমি না দেখে এখানে চলে এসেছি? আমি ভালো করে দেখে তারপরে এখানে এসেছি। কি আশ্চর্য, তুমি বারবার আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তোমার কি মনে হচ্ছে আমি কাগজটা নিয়েছি? আমি ভাবছি না সোনালি, আমি ভাবছি না। এটা আমার বিশ্বাস যে কাগজটা তুমি সরিয়েছো। মানেটা কি? তুমি কি বোঝাতে চাইছো আমায়? সোনালি, আমি বারবার বলছি কথা বাড়িও না, কাগজটা দাও। আমিও তো বলছি কাগজটা আমার কাছে নেই। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো সোনালি। দাও মিথ্যে কথা। তোমার ছাড়া ওই কাগজ কেউ সরাতে পারে না। আমি বুঝে গেছি। যেহেতু আমি বলেছিলাম শালুকের ওই ডিভোর্স করা পিটিশনটা আমি মুভ করবো না বলে তুমি এই খেলাটা আমার সাথে খেলছো। আমি স্টুপিড, মূর্খ। আমার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। এটা বুঝতে পারছি তুমি একাই ওই পিটিশনটা মুভ করবে আর ডিভোর্সটা সিক করার চেষ্টা করবে, তাই তো? দেখো, তুমি যখন বুঝেই গেছো যে এটা সত্যি, তখন তো আমার আর কিছু করার নেই সত্যি কথা বলা ছাড়া। হ্যাঁ, কাগজটা আমার কাছে ছিল। ছিল মানে? ছিল মানে ছিল, এখন আর নেই। কাগজ কোথায় সোনালি? ওই কাগজটা আমি আমার একজন পরিচিত লয়ারকে দিয়েছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের সার্টিফিকেটটা পাওয়া যায়, তাই জন্য। না সোনালি, তুমি কিছুতেই করতে পারবে না। এটাই আমার করার কথা, কারণ আমার একটা মাত্র মেয়ে, তার সাথে যা করার দরকার আমি তাই করছি। সোনালি, মিমি কিন্তু আমার একমাত্র মেয়ে নয়। হ্যাঁ, অনেকভাবে অনেকবার চেষ্টা করেছি তোমাকে এই কথাটা বলার। মিমি আমার একটা মেয়ে, শালুকও আমার একটা মেয়ে। সত্যিটা তোমাকে বলা হয়নি, সেটা আজ আমি তোমাকে বলছি। তোমার আগে আমার ভারতীর সাথে বিয়ে হয়েছিল, আর সেদিন ওই বাড়িতে গিয়ে ভারতীর মায়ের সাথে দেখা হলো। সেখানেই জানলাম যে শালুক আমার মেয়ে। আমি জানতাম শালুকের জন্মের কথা, কিন্তু কোনোদিন শালুকের সাথে যোগাযোগ রাখিনি। তবে হ্যাঁ, বিয়ের পরেও আমার ভারতীর সাথে যোগাযোগ ছিল। এবার তুমি আমাকে বলো যে বাবা হয়ে আমার কি করণীয়? এক মেয়ের ডিভোর্সের বিনিময়ে আরেক মেয়ের সুখ কি আমি কিনতে পারি? তুমি আমাকে বলো। বাবা হয়ে এক মেয়ের হাত দিয়ে তারই ঘর ভাঙার কথা লিখিয়ে নেওয়া যায় শুধুমাত্র পয়সার বিনিময়ে? আর যেটাও অ্যাকসেপ্ট করলো না। কি বললো জানো শালু? বলে পয়সার ওর দরকার নেই, তো এমনি মিমিকে দিদির চোখে দেখে। এই মেয়ে কথাগুলো বলে
আমি বাবা হয়ে তার হাতে তার সংসার ভেঙে দিতে পারি? তাহলে তুমি কি পারো নিজের মেয়ের সংসার ভেঙে দিতে? তুমি বলো না, তোমার মেয়ের কোনো দোষ ছিল কি? ও কি কারো সংসার ভেঙেছে, নাকি ও শালুকের কথা জানতো? আমার মিমিরও কোনো দোষ নেই, তবে শালুকের তো কোনো দোষ নেই। ভাবতে পারছো আমাদের মেয়ে মিমি যদি এই কথাটা শুনে কথাটা ধাক্কা খাবে? এতে তুমি তুমি ওর সংসার ভাঙতে চাইছো, ওর স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইছো। আর তার উপর যদি ও জানে যে ও তোমার একমাত্র সন্তান নয়, শালুক ওর বোন, আমার মেয়েটা কত বড় আঘাত পাবে তুমি একবার বুঝতে চেষ্টা করছো? বাবা হয়ে তুমি শালুকে ডিভোর্স পেপারটা জমা দিতে পারছো না, আর সেই বাবা হয়ে তুমি চাইছো ঐশ্বর্য যাতে আবিরের জীবন থেকে চলে আসে, এই ব্যবস্থা করছো। এই দুটোই কি এক অপরাধ নয়? আমি কি করতে পারি বলতে পারো? হ্যাঁ, কি করা উচিত আমার? নিজেকে এত হেল্পলেস লাগছে আজকে, কি করে তোমাকে বোঝাবো আমি নিজেই বুঝতে পারছি। খুব অসহায় লাগছে। আমি কি জানতাম জানো সোনালি, এতগুলো বছর জানতাম টাকা দিয়ে সব কেনা যায়, সব। কিন্তু আজ বুঝতে পারছি জীবনের অনেকগুলো সমস্যা আছে যেখানে টাকার কোনো জায়গা নেই। যেমন সুখ শান্তি, কোনোটাই টাকার বিনিময়ে কেনা যায় না। দেখো, আজ যদি তুমি আমার মেয়ের সুখ ধ্বংস করতে চাও, তাহলে আমি বলবো তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। হ্যাঁ, কারণ তুমি আমাকে তোমার আগের বিয়ের কথা কখনো বলোনি। আর এই কথাটা নিয়ে যদি আমি আইনের সাহায্য নিই, তাহলে তোমার কত বড় সর্বনাশ হবে ভেবে দেখেছো? তুমি যদি এটা করে সুখ পাও বা খুশি হও, তাহলে করো। ভারতী আজ এই পৃথিবীতে নেই। তুমি যদি এটাকে নিয়ে লড়াই নামতে চাও, আমার কোনো অসুবিধা নেই। আমার মেয়ে শাস্তি পাওয়াচ্ছে, আমি শাস্তি পাবো, সেটাই তো ন্যায্য। সত্যি তো, যেখানে আমার এত বড় দোষ, আমার জন্য সব গন্ডগোল, সেটা তো আমারই শাস্তি পাওয়ার কথা। বেশ সোনালি, এটা তুমি ঠিকই বললে। তুমি কোর্টে যাও, গিয়ে আমার শাস্তির ব্যবস্থা করো। আর তোমার এই কোর্ট কেস লড়তে যা খরচা হবে সবটাই আমি দেব। শুধু একটাই শর্ত, ওই ডিভোর্সের কাগজ আমাকে দাও। যে মানুষটা বেঁচে নেই তার সঙ্গে আমার কিসের লড়াই? আমার লড়াই তো যে বেঁচে আছে তার সঙ্গে। ভারতের সঙ্গে আমার কোনো লড়াই নেই। আমার লড়াই শালুকের সঙ্গে। তবে কি জানো তো, শালুকের সঙ্গেও আমার কোনো লড়াই থাকতো না যদি না আমার মেয়ের স্বার্থ ওর সঙ্গে জড়িয়ে থাকতো। আর হ্যাঁ, আমি যদি দেখি তুমি ঐশ্বর্যকে আর শালুককে সবকিছু সমান ভাগে ভাগ করে দিচ্ছ, আমি কিন্তু সেটা কিছুতেই মেনে নেব না। বোঝার চেষ্টা করো সোনালি, শালুকেরও মেয়েই না, ওর কোনো চাহিদা নেই। যে মেয়ে এক কথায় 5 লক্ষ টাকা ফেরত দিয়ে দিতে পারে, তার পৃথিবীর কারোর টাকার দরকার নেই। আমি শুধু চাই যে ও নিজের পায়ে দাঁড়াক, এই পৃথিবীর যোগ্য হয়ে উঠুক। যদি আমাদের এই বাড়িতে আসতে চায়, আমি চাই আমি ওকে নিয়ে এসে এখানে পড়াশোনাটা ভালো করে করি। যদি আসতে চায়, তুমি আটকাবে না তো? না, শালুক যদি এই বাড়িতে আসতে চায়, এসে থাকতে চায়, তাহলে থাকুক না, আমার কোনো আপত্তি নেই। আমাদের বাড়িতে তো কতই অনাথ আশ্রিত এসে থেকেছে, তুমি তাদেরকে জায়গা করে দিয়েছো, তারা তারপরে লেখাপড়ায় শিখে নিজের পায়ে দাঁড়িয়ে চলেও গেছে। হ্যাঁ, শালুকও যদি সেরকম ভাবে এখানে থাকতে চায়, তাহলে সে থাকুক, আমার তো কিছু করার নেই। শালুককেও যদি তুমি ওদের মতনই দয়া করো, তাহলেও আমার কিছু বলার নেই।
তবে হ্যাঁ, যেই মুহূর্তে তুমি শালুককে ঐশ্বর্যের চোখে দেখবে, তখন আমি আমার মেয়ের স্বার্থ রক্ষার জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়ব। কাগজটা তুমি আমায় দেবে না? বললাম তো, কাগজটা আমার কাছে নেই। দোহাই তোমার সোনালি, এইভাবে শালুকের সর্বনাশ করো না প্লিজ। আর আমিও তোমাকে অনুরোধ করছি, তুমি আমার মেয়ের কোনো সর্বনাশ করো না। আর হ্যাঁ, যদিও সেটা করতে পারবে না, কারণ আমি সেটা হতে দেব না। যাই রে রাঙাবু, তগো ঋণ আমি জীবনেও শোধ করতে পারুম না। যেখানেই থাকি না কেন, তগো কথা কোনোদিন ভুলুম না। সোনা দিদি, তুমি যে এই কথা কেন বলছো আমি তো বুঝতেই পারছি না। তোমার তো আবার চলে আসার কথা, তাহলে যেখানেই থাকি এই কথাটা তুমি বলছো কেন? আজকের কথাই ভালো করে কইতে পারতেছি না, কালকের কথা কি করে কমু ক? শালুকিকে জানতো তার জীবনে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাব, ও তো আগের দিনও জানতো না। এমনকি সেই দিন কিছুক্ষণ আগেও জানতে পারে নাই যে ওর জীবনে কি ঘটনা ঘটতে চলছে। আমরা কিন্তু একবারও তোমাদের চলে যেতে বলিনি সোনা জেঠি, বরং আমি চেয়েছি শালুক এই বাড়িতে থেকেই নিজের পায়ে দাঁড়াক। যা ঘটে গেছে তাতে আমাদের কোনো হাত ছিল না, আর আমার ছেলের অন্যায়ের জন্য তাকে আমরা কম তিরস্কার করিনি। আমরা আর কি বা করতে পারতাম সোনা জেঠি? আমাদের একমাত্র ছেলে, তাকে তো আর কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে পারতাম না। বালাই ষাট, এইসব কথা কেন কইতেছ? আমি কি তাই কইছি? তোমরা হইলে দয়ালু মানুষ, তোমাদের রক্তে আছে সেই গুণ। চিরকাল তোমরা অন্যের দয়া করে আসছো, আজও তো তোমরা দয়া করেই আমাকে এখানে থাকতে দিছ। তোমাদের দয়া আমরা জীবনে ভুলব না। দিদিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে দিদিন, এবার যেতে হবে। এই শোনো, তোমাদের প্ল্যান ট্যান কি আছে সেটা পরিষ্কার করে বলো। না না, এখান থেকে বেরিয়ে আবার আবিরের ক্ষতি টতি করার চেষ্টা করবে না তো? নীলাঞ্জনা, দাদা ভাই, আমি তো আবিরের ভালো ভেবেই কথাটা বললাম, তুমি এভাবে আমাকে ধমকাচ্ছ কেন? এই যে বৌদি, এখনো পর্যন্ত আবিরের ভালোর জন্য তুমি তো অনেক ভেবেছো, আর আবির তো এখন নিজের ভালোটা নিজে বুঝতে শিখেছে না। ভাবতে দাও না, এখন থেকে ওর ভালোটা ওকেই ভাবতে দাও। এখন এত কথা বলছো বুবলু, এরা যদি এখান থেকে বেরিয়ে থানা পুলিশ করে, হ্যাঁ, যদি এখন পুলিশ এসে আমাদের আবিরকে অ্যারেস্ট করে যে বাড়িতে একটা বউ থাকতে আরেকটা মেয়েকে বিয়ে করেছে, তখন তখন কি করবে? সে ঘুরে বালি এরম কাজ কখনোই করতে পারবে না। ঐশ্বর্যের বাবা যথেষ্ট বুদ্ধিমান মানুষ, উনি সেদিনই শালুককে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে গেছেন। আমাদের কিছু করার হইলে আমরা সেই দিনই করতে পারতাম। আমাদের রক্তেও তো কিছু গুণ আছে, তাই আমাদের যা করা উচিত সবসময় তা আমরা করতে পারি না। আমি একটা কথা বলবো সোনা দিদা?
আবির যা করেছে সেটা খুবই অন্যায় করেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা অন্যায়ের উত্তর তো আরেকটা অন্যায় দিয়ে দেওয়া যায় না। কি অন্যায় কথা তুমি কইতেছ? না বোঝার তো কিছু নেই সোনা দিদা, এটা তো এখন আর কোনো গোপন কথাও নয়। শালুক তো ঐশ্বর্যর প্রাণ নিতে চেয়েছিল, আর শালুকের বিরুদ্ধে তো আমরা অনেক কিছু করতে পারতাম, আমরা তো কিছুই করিনি। করেছে কি? ও সেদিন যা করেছে তাকে কি বলে বলুন তো সোনা দিদা? অ্যাটেম্পট টু মার্ডার বলে, অ্যাটেম্পট টু মার্ডার। আমরা তো তবু কিছুই করিনি। এমনকি ঐশ্বর্য নিজে আমাদের বারবার করে বারণ করেছে যে শালুকের মন ভালো নয়, শালুককে যেন আমরা কিছুই না বলি। শালুককে যেন আমরা কোনো রকম কোনো দোষ না দিই। এমনকি ওর বাড়ির লোক, বাবা মাকে পর্যন্ত আমাদের কিচ্ছু বলতে দেয়নি, কিচ্ছু না। সঠিক বিচার হলে হয়তো আমার জন্যই ভালো হতো রাঙাদি ফুলদি। অন্তত থানা পুলিশ হলে আসলে যা হয়েছে তা জানা যেত। তাতে অন্তত এটা প্রমাণ হয়ে যেত যে আর যাই হোক না কেন এমন জঘন্য একটা কাজ আমি করিনি। এই শোনো, সেদিনের ঘটনা কি ঘটেছে না ঘটেছে আমরা সকলে কিন্তু সবটা বুঝতে পেরেছি। আসলে কি বলতো, এখন তো আর থানা পুলিশ করে লাভ নেই, কারণ আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই, সেটা তো তুমি জানো। তাই তুমি এত বড় বড় কথা বলছো। মেজু কাকিমণি, তুমি এই ধরনের কাজ করেছো, তাই তুমি জানো যে মানুষ কখনো কখনো বিপদে পড়লে কতটা নিচে নামতে পারে। কিন্তু এরকম কাজ করা তো দূর, আমি কোনোদিনও কাউকে করতেও এরকম দেখিনি। তাই আমি ভাবতেও পারি না মানুষ যতই বিপদে পড়ুক কিনা এমন জঘন্য একটা কাজ সে করতে পারে। শালক, মা, বৌদি ভাই যখন চলেই যাচ্ছে আর শব্দ স্বীকার করেই যখন যাচ্ছে, তাহলে যাওয়ার সময় এতগুলো কথা শোনানোর কি মানে? তোমরা তো কেউ প্রমাণ করতে পারেনি, তুমিও তো প্রমাণ করতে পারোনি যে বৌদি ভাই এই কাজগুলো করেছে। করেনি কো, আমি বলতেছি ও বৌমনি এ কাজ করেনি কো। আমি একটা মুখ্য মানুষ হয়ে বুঝতে পারতেছি, আর তোমরা এত নেকা পড়া শিখে বুঝতে পারছো নি। কেমন দ্বারা শিক্ষা বাবু তোমাদের? হ্যাঁ, এই শোনো, আমাদের বাড়ির ব্যাপারে তুমি সবসময় কথা বলবে না, বুঝেছো? আসলে যা দেখতেছি তাতে তো বোবারও বুলি ফুটে যায় কিনা তাই। শালুক, তুমি স্পষ্ট করে বলে দাও তুমি কবে ফিরবে? আমার ফেরা না ফেরায় আপনার সুবিধে অসুবিধাটা ঠিক কোথায় বুঝলাম না তো। দেখেছো দাদা ভাই? হ্যাঁ, মেয়েটার ভেতরে কত রাগ জমে আছে দেখো। ও কিরকম তেজ দেখিয়ে আবিরকে আপনি আগে বলে কথা বলছে। তাতে তোমারও তো রাগ হইতেছে কেন, তাই তো আমি বুঝতে পারতেছি না। আপনি আগে করবো না তো কি করবো? যে স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙিয়া গেছে সে তো এখন পরপুরুষ। আর সত্যি তো, সে তো পরের স্বামী। পরের স্বামীর সঙ্গে আপনি আগে করে কথা কইব না তো কি তুমি করে কথা কইব? আমার নাতিনকে আমি এত বাঁচালতা শেখাই নাই। একটা কথা, এই কথা হয়তো আমি তোমাকে আগে আলাদা করে বলেছি, কিন্তু আজকে সবার সামনে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, আমি তোমার প্রতি আমার দায়িত্ব কোনোদিন অস্বীকার করতে চাইনি আর আজও চাই না। তোমার প্রতি আমি আমার স্ত্রীর দায়িত্ব চিরকাল পালন করতে চাই আর পালন করব। আর যা ভুল করেছি সেটা তো আমি করেছি, তুমি তো করো। তাই আমার ভুলের মাসুল তুমি দিতে যাবে কেন? সেটা তো আমি দেব। আমি ধরে নিচ্ছি যে তুমি নিজের মুখে বলছো তুমি তোমার দেশের বাড়ি যাচ্ছ, মানে সেটাই সত্যি। আর কদিন পর তুমি এখানে ফিরে আসবে। আপনার দয়ার কথা আমি কোনোদিনও ভুলবো না, আমার চিরকাল মনে থাকবে। হ্যাঁ,
ফিরে আসবো। আমি তো আগেও বলেছি আমাকে এখানে ফিরে আসতেই হবে। আর কয়েকদিন পরেই আমার ফাইনাল পরীক্ষাটা আমাকে এখান থেকেই দিতে হবে, তাই ফিরে আসবো। কিন্তু ফিরে যে এ বাড়িতেই আসবো আমি কিন্তু সে কথা বলিনি।